বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আগামী মাসের প্রথম সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের কথা আছে এবং এই সফরে অভিন্ন নদীর পানি বন্টন, ট্রানজিট, সীমান্ত বিরোধ, বিদ্যুৎ রপ্তানি সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু চুক্তি হবার কথা রয়েছে। যদি সফরটি ঠিকঠাক মতো হয়, এই চুক্তিগুলো হতে পারে বলে একটি ধারণা করা হচ্ছে। ট্রানজিটে বহুদিন ধরেই বাংলাদেশে কথাবার্তা হচ্ছে। বাংলাদেশের ট্রানজিটের ভারতকে ট্রানজিট দেওয়ার বিরুদ্ধে বেশ কিছু রাজনৈতিক দল এবং বেশ কিছু ব্যক্তি অনেকদিন ধরে কথাবার্তা বলছেন। সময়ে সময়ে তাদের অবস্থানও বদলাচ্ছে এবং এই ট্রানজিট বর্তমান সরকার ক্ষমতায় আসবার পর থেকে দেয়া হবে বলা হচ্ছে। ইতিমধ্যেই অনেকখানি দিয়ে দেওয়া হয়েছে, সেটি বলা হচ্ছে এটি ট্রানজিট হবে না ট্রান্সশিপমেন্ট না করিডোর, সেগুলো নিয়েও নানা ধরনের বিতর্ক রয়েছে। এই ট্রানজিট দিলে বাংলাদেশের কি লাভ হবে, কতটা ক্ষতি হবে, সেগুলো নিয়ে বিতর্ক রয়েছে। সরকারের দিক থেকে কেউ কেউ সরকারের কর্তা ব্যক্তিরা একসময় বলেছেন যে ঠিক লাভ ক্ষতির হিসেব করবার মতো এত ছোট মনোবৃত্তি আমাদের থাকা উচিত নয়। আবার চুক্তি হবে এ কথাও বলা হয়েছে। আবার সর্বশেষ যেটি বলা হয়েছে যে এই সফরের সময় চুক্তিটি হবে না বা হওয়ার দরকার নেই, কারণ এর আগে পুরনো ভারতের সঙ্গে একটি চুক্তি আছে, সেই চুক্তি যথেষ্ট ট্রানজিটের জন্যে। মোটামুটিভাবে এই রকম একটা অবস্থায় এসে আমরা আজকে মূলত এই ট্রানজিট নিয়ে আলোচনা করব। আর আলোচনা করবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে বসা আছেন। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের করে দেওয়া যে ট্রানজিট বিষয়ে কোর কমিটি আছে তার প্রধান ডক্টর মুজিবুর রহমান। আর আমার ডানে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর মুজিবুর রহমান, আমি প্রথমেই যে কোর কমিটির কার্যপরিধি বা আপনারা কি করলেন, শেষ পর্যন্ত কোথায় অবস্থান করছে ট্রানজিট ইস্যুটি? ট্রানজিট ইস্যুটা তো হলো সরকারি বিষয়। এটা সরকার সিদ্ধান্ত নেবেন যে ট্রানজিটটা কখন হবে বা এ ব্যাপারে কখন সরকারি পদক্ষেপ কখন নেওয়া হবে। আমাদের যেটা কমিটি হিসেবে দায়িত্ব সেটি হচ্ছে যে ট্রানজিট বিষয়ের এর যে রাজনৈতিক, এর যে সামাজিক, এর যে অর্থনৈতিক ভিত্তি সেটিকে নিরূপণ করা এবং এর ভিত্তিতে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল এবং রিজিওনাল এক্সপেরিয়েন্সে এই ট্রানজিট চুক্তির পার্সপেক্টিভটা কী হবে সেইটা বিবেচনা রুট নির্ধারণ করে দেওয়া, রুট নির্ধারণ করা, অবকাঠামোর প্রয়োজনীয়তা এবং এখানে যে ইনভেস্টমেন্ট লাগবে সেই ইনভেস্টমেন্টগুলোকে নিরূপণ করা, সেই ইনভেস্টমেন্টটা কীভাবে রিকভারি হবে, কীভাবে রিকভারি হবে সেটি নিরূপণ করা এবং অন্যান্য পদ্ধতিগত আদার ইনস্টিটিউশনাল রিকোয়ারমেন্টগুলো কী আছে সেই সমস্ত এবং আদার লিগ্যাল রিকোয়ারমেন্ট কী আছে সেই সমস্ত বিষয়গুলো দেখা। তো সেটি তো চূড়ান্ত করে ফেলেছেন আপনারা? হ্যাঁ, এবং আমরা দেখলাম যে পত্রিকায় একটি রিপোর্টও বেরিয়েছে। পত্রিকায় তো অনেক রিপোর্ট আসে, পত্রিকায় অনেক রিপোর্টের আগেও এসেছে, সুতরাং পত্রিকার রিপোর্টের উপরে ভিত্তি আমি করতে চাই না। আবার পত্রিকার রিপোর্টটি আমিও দেখেছি, সেটি একটি অসম্পূর্ণ রিপোর্ট। এটা কোত্থেকে এসছে বা কিভাবে এসছে এটা আমি বলতে পারবো না, এটা পত্রিকার কর্তৃপক্ষ বলতে রিপোর্টে পারবে। যা আছে তা আপনাদের রিপোর্টের মধ্যে নেই, মধ্যে নেই এ কথাটা আমি বলবো না। মধ্যে তো অনেক কিছুই থাকে। আপনি যদি ধরেন একটা বিরাট একটা ব্র্যাকেট করেন, ব্র্যাকেটের ভিতরে অনেক কিছুই পড়ে। তো কাজেই অনেক বিষয় আছে যেটা হ্যাঁ আমাদের আগের রিপোর্টগুলোতে আছে বা বর্তমান রিপোর্টেও হয়তো আছে। আবার অনেক বিষয় আছে যেগুলো হয়তো তার বাইরে বিয়ন্ড দ্যাট চলে গেছে। তো সুতরাং সেটা নিয়ে আমি ঠিক বলতে পারবো না। আমরা কি এমনিতে হয়তো রিপোর্টের মূল বিষয় এখানে প্রকাশ, আমি জানি না আপনার পক্ষে করা সম্ভব কিনা, কিন্তু যেহেতু 8 মাস গবেষণা করেছেন, আলোচনা পর্যালোচনা শেষে একটি রিপোর্ট আপনারা সরকারের কাছে দিয়েছেন, তো একটু ধারণা দিতে পারেন আপনি যে এই ট্রানজিট ইস্যুটি নিয়ে যে আপনাদের যে গবেষণালব্ধ ফলাফল সেটি কি? আমরা ধরেন এটা তো জয়েন্ট কমিউনিকে হওয়ার পরে, যেটা 2010 সালের জানুয়ারি মাসে হয়েছে যে জয়েন্ট কমিউনিকেটা, তারপর থেকে প্রায় দীর্ঘদিন ধরেন ডিসেম্বরের শেষের দিকে এসে আমাদের এই কমিটিটা গঠন করা হয়েছে। তো ডিসেম্বরের পর থেকে আমরা 8 মাস, আপনি ঠিকই বলেছেন, প্রায় 8 মাস আমরা এই ব্যাপারে গবেষণা করেছি। একটা কমিটি গঠন করা হয়েছে, সেখানে দেশের যারা খ্যাতনামা অর্থনীতিবিদ আছেন যারা এই সমস্ত বিষয়ে কাজ করেন, সেখানে আমাদের দেবপ্রিয় বাবুর যে অর্গানাইজেশন থেকে ডক্টর মুস্তাফিজুর রহমানও আছেন। আমরা এ বিষয় নিয়ে এগুলো অর্থনৈতিক এবং সামাজিক এবং বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে এই বিষয়গুলো আমরা পর্যালোচনা করেছি। আমরা পর্যালোচনা করে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনার এই কানেক্টিভিটি এবং ট্রানজিট যে জিনিসটা এখানে আমরা পরীক্ষা করেছি,
সেটি আমাদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য, এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য এটা একটা, ইট ইজ এ মাস্ট। পৃথিবী এখন দেখবেন যদি যা আপনি লক্ষ্য করলে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আফ্রিকা বলেন, আসিয়ান বলেন, বা জিএমএস বলেন, বা ইকো কান্ট্রিজ বলেন, এভরিবডি ইজ ইন্টারকানেক্টেড। এবং লেটেস্ট হচ্ছে আপনার সেন্ট্রাল এশিয়ান যে কান্ট্রিজগুলো আছে তারাও এখন চায়নার থেকে মঙ্গোলিয়া হয়েও যে রাশিয়ার হয়ে যে আপনার ট্রানজিট রুট হয়েছে, তারাও এখন কানেক্টেড। আনফর্চুনেটলি আমাদের এই সার্ক অঞ্চলের দেশগুলো কানেক্টেড না। তো সুতরাং এই ইন্টারকানেক্টেডনেস হচ্ছে আপনার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য একটি অপরিহার্য শর্ত। সেটা আমরা পরীক্ষা করে দেখেছি যে এটা ইকোনমিক ভায়াবিলিটি এর আছে কিনা। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে যথেষ্ট ইকোনমিক ভায়াবিলিটি আছে এবং এর ফলে সবাই লাভবান হবেন, এটাই আমাদের গবেষণায় আমরা লক্ষ্য করেছি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যখন বাংলাদেশের ট্রানজিট ইস্যুটি ট্যাবুর মতোই তখন কথাবার্তা বলেছেন, এবং সেই সময় যারা বিরোধিতা করেছে তারা এখন আবার অনেকটা নিশ্চুপ বা বুঝে উঠতে পারছেন না যে কী বলা উচিত কী বলা উচিত না। আমার কাছে যেটি মনে হয় সরকারের দিক থেকে এটিই মনে হচ্ছে যে তাদের কি বলা উচিত কি বলা উচিত না, আসলে কি হচ্ছে, যারা সিদ্ধান্ত গ্রহণ করছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে তাদের কথাবার্তা শুনে অনেক সময় বোঝা যায় না যে তারা কি আসলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে। আপনি যে বললেন না, সে কি খুব ভালো সরকারের হলো। মনোভাব খুব কি? ভালো হলো যে প্রশ্ন করবার আগে আপনি উত্তর শুরু করে দিয়েছেন, আমার জন্য সুবিধা হলো। জি প্লিজ। না, আপনি যদি প্রশ্ন শেষ করেন। ঠিক আছে। সেটা হলো যে আমার কাছে খুব কৌতূহলোদ্দীপক লাগে যে জনগণের মনের ভিতরে যে বিভ্রান্তি বা প্রশ্ন, মাঝে মাঝে দেখি তার প্রতিচ্ছায়া সরকারের ভিতরেও সেই রকম বিভ্রান্তি এবং প্রশ্ন। অর্থাৎ দু জায়গাতেই কেন যেন মনে হয় স্বচ্ছতা এবং যেটা উপলব্ধির দিকে, কোথায় উপলব্ধি থাকলেও সেটার বাস্তবায়ন বা পন্থা কি হবে সেটার ব্যাপারে একটা অস্পষ্টতা রয়ে গেছে। এইটি বাস্তবতা বলতে সরকার এবং জনগণ। হ্যাঁ, এটা যারা এটার ভিতরে, শেষ বিচারে তো মানুষের জনগণের উন্নতি করতে হবে। আমি আপনার কাছ থেকে যেটা দিয়ে শুরু করব সেটা হলো যে এই যে দুই দেশের ভিতরে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে, সংযুক্তি বাড়াতে হবে, এটা নিয়ে বেশি বলার প্রয়োজন করে না। এটার ব্যাপারে আমরা সকলে এখন যারা রাজনৈতিকভাবেও এটা বিরোধিতা করেন তারাও এটাকে বাধ্য হন মেনে নিতে। সেহেতু গত বছর যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষে সফরে গেছিলেন এবং সেখানে যখন সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে যে যৌথ ঘোষণা করেছেন, তার ভিতর দিয়ে আমি মনে করি যে বাংলাদেশের একটা খুবই প্রয়োজনীয় ইতিবাচক একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যে রাজনৈতিকভাবে এই পুরো জিনিসটাকে এর আগে দেখতাম, সেই মানসিকতা থেকে আমরা বের হয়ে এসেছি। সেহেতু আমি মনে করি ওইটা একটা নতুন সূচনা এবং এটি ঠিক সূচনা। এখন বিষয়টা হলো যে এই সূচনা দিয়ে যে সম্ভাবনাটা সৃষ্টি হয়, সেই সম্ভাবনাটা আমরা ঘরে তুলতে পারছি কি পারছি না, এইটি হলো বিষয়। যখন পৃথিবীতে অনেক সম্ভাবনা থাকে, কিন্তু সব সম্ভাবনা কিন্তু শেষ পর্যন্ত মানে বাস্তবে রূপ নিয়ে জনগণের কল্যাণে যে রূপান্তর করা যায় অনেক সময় যায় না। অনেক সময় সুযোগ সৃষ্টি হয়, সেই সুযোগ যদি ঠিকমতো ব্যবহার করা না হয় তাহলে উপকারের চেয়ে অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদে অসুবিধার সৃষ্টি হয়। আমার আজকে বক্তব্য হলো এই জায়গা থেকে যে আমরা একটি প্রভূত সম্ভাবনার মুখোমুখি আছি, সেটার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে, কিন্তু সেটাকে যেই সঠিক একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে গিয়ে এটাকে বাংলাদেশের উন্নয়নের একটি চাবিকাঠি হিসেবে বা একটি অন্যতম হাতিয়ার হিসেবে আঞ্চলিক সহযোগিতা, বিশেষ করে বিশ্বায়নের এই যুগে যখন আমরা আন্তর্জাতিকভাবে আমাদের মন্দা পরিস্থিতি বিরাজ করছে, তার বিপরীতে এইটাকে ব্যবহার করতে পারবো কিনা, এইটা হলো প্রয়োজনীয় বিষয়। সেহেতু আপনি এই মুহূর্তে যখন ডক্টর মুজিব বলেন পৃথিবীতে আর কোথায় কি কি হয়েছে এবং এটার ফলে অনেক সম্ভাবনা আছে, এটা নিয়ে ওনার সাথে আমার কোনো বিতর্ক নাই এবং এটা আমি একইভাবে সম্মত এবং এটাকে রাজনৈতিকভাবে দেখারও কোনো প্রয়োজন নেই। আমি নিতান্তই এখন নৈবর্তিকভাবে এটা বাংলাদেশের স্বার্থের পক্ষে কিভাবে এটাকে নিয়ে আসা যায় এই বিষয়েই আলোচনা করতে আগ্রহী এবং সেটাতে কি প্রক্রিয়াতে চলছে। আপনি লক্ষ্য করে দেখেন যে কোনো এইরকম একটি সম্ভাবনাকে বাস্তবায়ন করতে হলে তিনটে জিনিসের প্রতি আমি গুরুত্ব আরোপ করি। প্রথম জিনিসটা হলো রাজনৈতিক যেই দৃষ্টিভঙ্গি, সেহেতু যে রাজনৈতিক যে বার্তাটা যারা কাজ করেন তাদের কাছে কি পৌঁছাবে। এখন এইটাতে যে সমস্যাটা হয়েছে দেখুন, এখন দেখা যাচ্ছে যে
প্রথম শুরুর থেকেই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যখন একজন উচ্চপদস্থ সরকারের কর্মকর্তা বলেছেন যে আমাদের আসলেই কোনো ফ্রিজের প্রয়োজন নেই, ফ্রিজ নিলে চাওয়াটা অসভ্যতামি হবে, সভ্যতার বিপরীতে হবে। তো যখন এই কথা বলে শুরু হয় তখন আপনি চিন্তা করেন তখন তো আর কিছু, যে লোকটি এটা নিয়ে দর কষাকষি করবে সে কি রাজনৈতিক পরামর্শটা পেল, এটা প্রকৃতভাবে আপনারা অনুধাবন করবেন। দ্বিতীয়ত যে জিনিসটা হবে সেটা হলো যে আমাদের যে প্রস্তুতির ব্যাপারটা, গত এক বছরে সবচেয়ে বড় কাজ যেটা হয়েছে সেটা হলো ডক্টর মুজিবের প্রতিষ্ঠানের ট্যারিফ কমিশনের নেতৃত্বে, ওনার নেতৃত্বে এবং যেই কমিটিগুলো কাজ করেছে, উপকমিটিগুলো কাজ করেছে, তার ভিত্তিতে যে কাজটি হয়েছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন মূল এই মুহূর্তে যদি একটি বিষয়কে আমার চিহ্নিত করতে হয় বিতর্কের জায়গা, যে কোন জায়গাটাতে রাজনৈতিক সিদ্ধান্তর অনুপস্থিতি অথবা উপস্থিতি অথবা অনুপস্থিতি যেটাই বলেন, কারণে সমস্যা হচ্ছে, সেটা হলো যে আমি যেই হিসাবটা করব লাভ ক্ষতির এবং যেই ট্রানজিট ফিটা নিব, সেই ট্রানজিট ফিটা কি উপাদানের ভিত্তিতে প্রস্তুত হবে। সেখানে কি শুধু আমি আমার পুঁজি যে বিনিয়োগ সেইটাকে তুলে নেওয়ার জন্য করব, নাকি আমার যে সঞ্চালিত ব্যয় থাকবে, অর্থাৎ যেটা আমার এটা রক্ষণাবেক্ষণ করার জন্য যে ব্যয়টা হবে সেটাই নিব, এর সাথে কি আমার পরিবেশ যে নষ্ট হচ্ছে সেটার ব্যয়টা নিব, আমার এই জমির দুর্ভিক্ষের দেশে আমি যেই জমি দিচ্ছি সেটার দাম কি ঠিক করব, কারণ খাদ্য নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে এখানে যে আরও বেশি পরিমাণ গাড়ি চলাচল করবে তার ফলে যে যানজট ইত্যাদির আশঙ্কা থাকবে সেটার জন্য কোনো আমি ধার্য করব কি না, ইত্যাদি বিষয়গুলি। সেগুলি যদি আপনি নেনও, তারপরেও আপনি কি জোর দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশে যত বিনিয়োগ হবে শুধুমাত্র গাড়ির ভাড়া আদায় করে সামাজিকভাবে, শুধু আর্থিকভাবে না, সামাজিকভাবে আমি লাভ ক্ষতিতে বাংলাদেশ দৃশ্যমানভাবে উপকৃত হবে? আমি এইখানে বসে বলছি, উনি এটার সবচেয়ে কর্ণধার, এখানে বসে বলছি যে আপনি আমাকে একটি সমীক্ষা দেখান যেখানে শুধুমাত্র গাড়ি চালিয়ে বাংলাদেশের এই সমস্ত খরচের উপাদানগুলো ধরে আপনি লাভবান হতে পারছেন। কিন্তু লাভবান কিন্তু হওয়া যায়, কিভাবে লাভবান হওয়া যায়? সেটা হলো যে 100 টাকার মাল ভারতবর্ষ এইখান থেকে ওখানে নেয় যদি 50 টাকায়, এই যে 50 টাকা তার লাভ হবে, সেই 50টার অংশবিশেষ যদি বাংলাদেশের সাথে ভাগ হয় তাহলে এটা এই উপকার ভাগাভাগির মাধ্যমে এটা হওয়া সম্ভব। আপনি যদি একটা জায়গাতে ফিরিয়ে নিয়ে আসেন, সেটা হলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এখন পর্যন্ত ওই উপকার ভাগাভাগির বিষয়টি, বাংলাদেশকে লাভ কিছু দেওয়ার ক্ষেত্রটি, এটা এখনও সেরকমভাবে নির্দিষ্ট হয়নি। আর তৃতীয় যে জায়গাটা হলো সেটা হলো দর কষাকষির জন্য একটি উপযুক্ত কাঠামো তৈরি করা এবং এটার জন্য আগানো। এখন পর্যন্ত আপনি যদি দেখেন যেই দর কষাকষিগুলো হচ্ছে, এটা খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে না। এখান দিয়ে আপনি জলপথের জন্য হঠাৎ করে একটা কিছু করতে চান, ওখান দিয়ে আপনি ট্রান্সশিপমেন্ট দিয়ে দিলেন কোনো একটা সময়, নৌপথে কোনো সময় ট্রানজিট ফি ছিল না, ওটার উপর ট্রানজিট ফি লাগিয়ে আবার ওটাকে চাপের মুখে তুলে নিলেন। সেটা একটা বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের ঘটনাবলী ঘটছে, যাতে মনে হয় যে এটা কোনো সুসংগত ধারণা এটার ভিতরে নেই। সেই জন্য আমি বলছি যে প্রক্রিয়া, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, প্রস্তুতির কাজ এবং দর কষাকষি, তিনটি জায়গায় এখন যেভাবে দেশ চলছে, এই তিনটি আমার কাছে খুবই অসম্পূর্ণ এবং অনেক বেশি অদক্ষ এবং মানে কিছু কিছু ক্ষেত্রে চিন্তার বিভ্রান্তি দ্বারা দুষ্ট বলে আমার কাছে মনে হয়। তো তাহলে সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে যে শেষ পর্যন্ত এই মনমোহন সিংয়ের এই সফর যদি হয়, এই সফরের মধ্যে দিয়ে কিছু সম্ভাবনা আছে? আপনি যদি লক্ষ্য করে যদি দেখুন শব্দটা আমি সরকারের- বারবার বলছি যে নানা ধরনের নানা মহল থেকে ইতিমধ্যেই আপনি সরকারের কথা ধরে দেখুন, সরকার প্রথমে বলেছেন যে কেউ বলেছেন সরকারের কর্তা বিশেষ, কারণ সরকার বলেছেন কিনা সেটা নিয়ে আমি আপনার সাথে একটু পরে আলোচনা করতে রাজি আছি। ব্যক্তি বিশেষ বলেছেন প্রথমে ট্রানজিট চুক্তি হবে, তারপরে বলেছেন না ফ্রেমওয়ার্ক হবে, আমি তারপরে শুনেছি কি প্রোটোকল হবে, এখন শুনি কিছুই লাগবে না, ওটা ওই ইন্দিরা মুজিব দিয়েই চলবে। দেখুন তাহলে তার মানে হলো তো সরকারের চিন্তাটাও ধাপে ধাপে এটার যে বাস্তবতা এবং এটার যে জটিলতা সেটা ক্রমান্বয়ে অনুধাবন করছে এবং করতে করতে এটা অভিলাষটা খুবই নিচে নেমে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে এখন। ডক্টর মুজিবুর রহমান। আমার মনে হয় দেবপ্রিয়বাবু খুব সুন্দর কথা বলেছেন এবং রাইটলি বলেছেন, এবং তিনটা বিষয় এখানে আসলেই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আর একটা হলো প্রস্তুতির কাজ, এবং আর একটা দর কষাকষি ট্রানজিটের। তবে আর একটা ব্যাপারে উনি খুব কৃপণভাবে বলেছেন, খুব উদার হতে পারেননি। সেটি হচ্ছে যে বাংলাদেশে আপনার ইনফ্যাক্ট ট্রানজিটের কাজ তো এই প্রথম।
আমরা আগে যে ট্রানজিটের চুক্তির কথা বলেছেন সেটা অ্যাকচুয়ালি এটা ট্রানজিটের চুক্তি বলা যায় না। ট্রানজিটের চুক্তিটা অনেক বড় পরিসরে হয় এবং এটা আপনি জানেন যে ইন্টারন্যাশনাল অনেকগুলো আইনের ভিতরে ইনভলভ আছে, WTO আছে, গ্যাট আছে, ল অফ দি সি আছে, ল অফ দি ল্যান্ডলক কান্ট্রিজ গুলো আছে, ইউনাইটেড নেশনস কনভেনশনস, তারপরে আপনার ইউনাইটেড নেশনস কনভেনশন অফ ট্রানজিট ট্রেড এটার উপরে আছে। এই ফ্রেমওয়ার্কটা একটু বড়। ফরচুনেটলি আর আনফরচুনেটলি আপনার একটি কথা সত্য, সেটি হচ্ছে যে এই ব্যাপারে কাজ করার জন্য যোগ্য যে জনবল সেটি বাংলাদেশে অপ্রতুল রয়েছে, কারণ আমরা এই ব্যাপারে কখনোই কোনো কাজ করিনি। আর আমাদের দেশটা এত উন্নত নয় যে ট্রান্সপোর্ট সেক্টরে ট্রান্সপোর্ট ইকোনমিস্টের খুব প্রাদুর্ভাব আমাদের দেশে খুব সংকট রয়েছে এবং আমরা আসলে ঠিক সেরকমভাবে জন্ম দিতে পারিনি। দেবপ্রিয় বাবু বিভিন্ন সংস্থায় কাজ করার ফলে, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করার ফলে ওনার এক্সপোজারটা যত বেড়েছে, আমাদের অ্যাকচুয়ালি সবার এক্সপোজারটা অতটা বাড়েনি। এই জন্য উনি যেটাকে অত্যন্ত বড় একটা ক্যানভাসে দেখতে পাচ্ছেন, আমরা ঠিক অত বড় ক্যানভাস নিজেদের সামনে নিয়ে আসতে পারছি না। এইটা আমাদের একটা লিমিটেশন আছে, এটা সত্য। বাট এত কিছু থাকা সত্ত্বেও অত্যন্ত আশার কথা আমার মনে হয় সে ব্যাপারে আমার মনে হয় যে গভর্নমেন্ট যেটা যে কোর কমিটিটা গঠন করেছে এবং সে ব্যাপারে তারা যতখানি যত্নবান নিষ্ঠাবান হয়ে এবং যে পরিমাণ সময় তারা দিয়েছেন, এর থেকে বোঝা যায় যে এটার একটা আন্তরিকতা রয়েছে এবং তারা খোঁজার চেষ্টায় ব্যর্থ রয়েছেন। আর যেটা আপনি প্রাসঙ্গিকভাবে বা অপ্রাসঙ্গিকভাবে কিছু প্রশ্নের যে আপনি অবতারণা করেছেন, আসলে এইটাতে কোর কমিটির কিছু আসে যায় না। হ্যাঁ, আপনি বিচ্ছিন্নভাবে কে কোথা থেকে কি মন্তব্য করলো সেটা দিয়ে আসলে আপনার সরকারের এই রিপোর্ট তৈরি হবে না। সরকারের রিপোর্ট যেটা তৈরি হবে সেটা আপনি ঠিকই বলেছেন যে আপনার যে সমস্ত তথ্য এবং উপাত্ত, আপনি যেটা বললেন যে আপনার এখানে যে ইনভেস্টমেন্টগুলো হবে সেই ইনভেস্টমেন্টগুলো ফেরত আসবে কিনা। ইয়েস, ইট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ দি ট্রানজিট এগ্রিমেন্ট। আমি এখানে আমার ইনফ্রাস্ট্রাকচারে যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো আসবে সে সমস্তগুলো তো রিকভার হতেই হবে, অ্যান্ড দ্যাট মাস্ট বি রিকভার্ড উইথ এ রিজনেবল রিটার্ন টু ক্যাপিটাল। অর্থাৎ যে পরিমাণ ক্যাপিটাল আপনি ইনভেস্টমেন্ট করবেন এটা দ্বারা এই রিজনেবল রিটার্ন সহ ফেরত আসতে হবে। আপনি ঠিকই বলেছেন যে আপনার এখানে যে কনজেশন হবে সে কনজেশনগুলো কীভাবে বিচার করা হবে, সে কনজেশনের জন্য কোনো চার্জ থাকবে কিনা। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী কনজেশনের উপরে চার্জ হবে, নয়েজের উপরে চার্জ হবে, পলিউশনের উপরে চার্জ হবে, ওয়াটার পলিউশনের উপরে চার্জ হবে, এয়ার পলিউশনের উপরে চার্জ হবে। আবার আপনি সঠিক কথা বলেছেন, যে জমিটা আপনি রাস্তার জন্য ব্যবহার করবেন সেটা চিরতরে, এর কোনো অপরচুনিটি অল্টারনেটিভ কোনো ইউজ নেই। সুতরাং পারপিচুয়াল হিসেবে ওটাকে ওর সঙ্গে যোগ করে সেখানেও একটা আপনার কস্ট রিটার্নের একটা রেশিও আসবে। আপনার অবগতির জন্য আমি জানাতে চাই এবং দেশবাসীর অবগতির জন্য জানাতে চাই যে সমস্ত বিষয়গুলোই আমরা কোর কমিটির নজরে আমরা ভিতরে নিয়েছি এবং আমরা খুব পুঙ্খানুপুঙ্খ এটা বিশ্লেষণ করেছি। এবং আমি সরকারকে ধন্যবাদ দেব যে সরকার, আপনার ধারণা যে হয়তো কে বাইরে থেকে কে কিছু বলেছে, আপনি পত্রিকার কথা শুনে হয়তো বলছেন, সরকার কিন্তু আমাদের সঙ্গে বারবার বসছেন এবং এ ব্যাপারে তারা অবহিত হচ্ছেন এবং যার আউটকাম হিসেবেই আমি মনে করি যে আমরা এত তাড়াতাড়ি যদি দিতে পারতাম তাহলে হয়তো তাড়াতাড়ি একটা এগ্রিমেন্ট হতে পারতো। আনফর্চুনেটলি আমরা নিজেরাও আস্তে আস্তে শিক্ষিত হচ্ছি। এই কারণে আপনি কি মনে করেন কি না যে আপনাদের দেয়া রিপোর্টই শেষ পর্যন্ত বা পুরো না হোক অন্তত অধিকাংশ বিষয়ে সরকার যেভাবে চুক্তি করুক আর যাই করুক তার মধ্যে অন্তর্ভুক্ত হবে, বা আপনারা যেভাবে সুপারিশ করছেন সেভাবেই সব কিছু হবে? আমরা কোনো আইসোলেটেড বডি না, আমরা তো সরকার। খুব সুন্দর জিনিস। একবার উনি বলছেন যে উনি হলেন কোর কমিটি, সরকারের হলো আরেকটা জিনিস। না, আবার উনি বলছেন উনি সরকারের অংশ। না, এটা আমি আপনাকে সাধারণভাবে, আপনি এত সুন্দর একটা উত্তর দিলেন, আমি আপনাকে সাধারণ প্রশ্ন করেছিলাম একটা, যেই লাভটা ভারতবর্ষের হবে এই কাজটা করতে গিয়ে, সেই ভাগের অংশীদার আমরা হতে পারছি কি পারছি না? আমরা ডেফিনেটলি হব। আপনি বলছেন তারা যদি, কেন হবে না, তারা যেটা অ্যাভয়েডেড কস্ট, মানে তারা যেই এখান থেকে যে লাভটুকু করবে সেই লাভের অংশবিশেষ আপনাদের হিসাবের ভিতর আপনার ধরে এবং সরকার সেটাকে গ্রহণ করছে। আপনি জানেন দেবব্রত বাবু যে সেটা হলো যে আপনি অনলি ফর রেভিনিউ পারপাস বা ধরেন এমনি আপনার কি লাভ হচ্ছে,
আপনার সেই লাভের কত অংশ নেবেন, এইটা ট্রানজিটের বার্গেনিংয়ের অংশ না। ট্রানজিটের বার্গেনিংয়ের অংশ হচ্ছে যে আপনি কিভাবে লাভবান হচ্ছেন আর আমি কিভাবে লাভবান আপনি হচ্ছি। এখন উত্তর দিলেন না, না, কিন্তু আমি- আমি কি ওটার আপনার ভাগ পাচ্ছি কি বোধ- পাচ্ছি না, না? না, না। আপনি আমাকে উত্তর দেননি না, কিন্তু। না, আপনি তো এই রাজনৈতিক সিদ্ধান্তটা কি? আপনি তো একটা ন্যারো দৃষ্টিভঙ্গিতে আচ্ছা, চলে গেছেন, আচ্ছা। তাহলে একটা আমরা- অত্যন্ত ন্যারো দৃষ্টিভঙ্গিতে চলে গেছেন। আচ্ছা, তো উদার বিষয়টা দৃষ্টিভঙ্গি হচ্ছে হলো, আচ্ছা, not তাহলে at all. কি হলো? তাহলে কিভাবে- উদার দৃষ্টিভঙ্গিটা কিভাবে? হলো যে আমরা যে লাভটুকু আমাদের স্থল ব্যবহার করে প্রতিবেশী দেশ লাভবান হচ্ছে, জি। তার অংশবিশেষ আমরা দাবি করব না, আমাদের উদার হতে হবে, সভ্য হতে হবে। না, 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 আমি তাও আপনাকে বলি, তাহলে? আপনি নিজেই এটা কিন্তু প্রশ্ন করছেন, আপনি নিজেই কিন্তু উত্তর দিচ্ছেন। আমি বলছি যে ট্রানজিটের তাহলে বিষয়টা লাভটা হচ্ছে, বাংলাদেশের কিভাবে ট্রানজিটের হবে? বিষয়টা হচ্ছে, ট্রানজিটের বিষয়টা মূল থিওরিটা হলো গেম থিওরির মতন, উইন উইন সিচুয়েশন। আপনি কিভাবে লাভবান হচ্ছেন আর আমি কিভাবে লাভবান হচ্ছি, এই দুটো জিনিসকে মিলিয়ে বাংলাদেশ দেখা। কিভাবে লাভবান হচ্ছে? বাংলাদেশ কিভাবে কিভাবে লাভবান হচ্ছে? হচ্ছে এটা মানে আমি সেটি জানতে চাইছি। যে জানতে আমি কি লাভবান হচ্ছি। আপনি আপনাকে একটা ট্রানজিট সংখ্যা দিয়ে- বলুন না, আমরা কিভাবে লাভবান যেমন হচ্ছি। ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, সংখ্যা দিন। সংখ্যা দিয়ে বলছি, একদম সংখ্যা দিয়ে বলছি। ভারতের নর্থ ইস্ট ইন্ডিয়ার আপনি জানেন মোর দ্যান অর অ্যাবাউট 4 মিলিয়ন টন ওদের এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো আছে। এই 4 মিলিয়ন টন এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো আপনি যদি চিটাগংকে আপনি যদি তার সিপোর্ট হিসেবে ব্যবহার করতে আপনি যদি অ্যালাউ করেন এবং ট্রানজিট হিসেবে যদি আপনার আসামের ধরেন মহিষাসন, শিলচর, তামাবিল থেকে এবং আগরতলা থেকে আখাউড়া হয়ে যদি আপনি চিটাগং দেন, দিস 4 মিলিয়ন টন cargo has no other option but to come through Chittagong. এক্সিলেন্ট। আপনি দাঁড়ান, এই দাঁড়ান, মুহূর্তে- আমি শেষ করি। হ্যাঁ। আমি কিভাবে লাভবান হচ্ছি আপনাকে বুঝাই দিই এখানে। আমার চিটাগং পোর্টের এখন আমার 57% ক্যাপাসিটি আমি আপনি utilize কি করছি। বলতেছেন? 57 73 এর উপর পার্সেন্টেজ 57 আমার হিসাবে আপনার 73%। আপনার হিসাবটা সঠিক না। আচ্ছা, আপনার হিসাব সঠিক সঠিক আছে। সঠিক 53%। কারণ এগুলো আমি লিখিত মংলা পোর্ট হিসাব। ইজ 52%। মংলা পোর্ট ইজ লেস দ্যান 50%। এটা মংলা লেস দ্যান আচ্ছা, এটা তো তর্ক করলে তো আর কিছু আমরা figure- তর্ক করার নেই, কারণ হলো এটা ফিগার। আপনি আচ্ছা, যে ঠিক ফিগার আছে, আমিও তো figure দেখে সরকারি figure থেকে বলছি। যাই হোক, তো আমরা যদি এই 4 মিলিয়ন টন কার্গো যদি চিটাগং পোর্ট দিয়ে আসে, ডেফিনেটলি উই আর গোয়িং টু বি ইকোনমিক্যালি বেনিফিটেড। আর আমার তারপর নেট চিটাং থেকে কিভাবে নেবেন? হ্যাঁ? চিটাং দিয়ে কিভাবে নেবেন? না, দ্যাটস হোয়াট আমি আসছি। তো দেন আপনার আসেন, ধরেন আপনি আসবেন, আপনার রেলওয়ে অথবা রোড দিয়ে আপনার এই ট্রানজিট হবে, রাইট? তো সুতরাং এখান থেকে যে কার্গোটা মুভ করবে, অল আদার চার্জেস এবং আমার ইনফ্রাস্ট্রাকচারের যে ফ্যাসিলিটিস প্রোভাইড করার জন্য আই উইল চার্জ ফর দেম। দেন সেখান থেকে রিজনেবল রিটার্ন টু ক্যাপিটাল, আপনি জানেন যে অ্যাজ পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমি 15 থেকে 25% পর্যন্ত রিটার্ন টু ক্যাপিটাল আমি চার্জ করতে পারি। দ্যাট ইজ মাই প্রফিট, একদম নেট প্রফিট। তো নেট প্রফিট আমি এই 4 মিলিয়ন টন কার্গোর উপরে 25% নেট প্রফিট করতে পারি, অ্যালং উইথ আদার চার্জেস, যে সমস্ত চার্জের কথা আপনি বলেছেন। অ্যান্ড অ্যাট দি সেম টাইম আরেকটা লাভ হবে, এই যে পথে আপনি ভ্রমণ করবেন, এই পুরো পথটা ইনশিওর করার জন্য আপনার ইন্স্যুরেন্স কোম্পানি লাভবান হবে, আপনার কাস্টমস গ্যারান্টির জন্য আপনার ব্যাংক লাভবান হবে, আপনার ট্রান্সপোর্ট সার্ভিস ডেভেলপমেন্টের জন্য আপনার ট্রান্সপোর্ট সেক্টর লাভবান হবে, আপনার সার্ভিস সেক্টর লাভবান হবে, আপনার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেক্টর লাভবান হবে। And you can add, your own trade, your own trade will develop. Exactly. Also আমি with আপনাকে that. বলি এই দুটো এখন আপনি প্রশ্ন করছেন আমাকে, এখন আপনার প্রশ্নেরও উত্তর দিই, যে আপনি একটা এজ ওল্ড কোশ্চেন নিয়ে আসছেন, যে ভারত যদি এইখান থেকে আগরতলা থেকে ট্রানজিটের ইস্যু তো এই যে we are only dealing with it now. শিলিগুড়ি হয়ে যদি কলকাতায় যেত, তাহলে 1600 মাইল ভ্রমণ করত, তাদের অনেক কষ্ট হতো। আপনি এখানে মাত্র 200-250 মাইলের ভ্রমণের রাস্তা তাকে দিলেন। এই যে আর 1200 মাইলের তার যে বেনিফিট হলো, তার কি আমরা কিছু শেয়ার করতে পারছি কি পারছি না? আপনি 1200 মাইলের এটা এখন যদি এটা আপনাকে লক্ষ্য করতে হবে যে ইয়েস, এই 1200 মাইল করতে একটা ভিকেল অপারেটিং কস্ট কত ছিল, আর আপনার এখানে যদি ফুল ভ্যালুর ভিকেল অপারেটিং কস্ট হয়, তাহলে তার সেভিংসটা কত হলো? তো তার যদি সেভিংস না থাকে, কিছু না থাকে, সে তো আপনার রাস্তায় আসবে না, সে তো ওই পুরনো রাস্তায় যাবে, কারণ তার তো পুরনো রাস্তা আছে। সুতরাং আপনাকে ওখানে রেশনাল হতে হবে যে আপনি তাকে কতটা বেনিফিট দিবেন। ধরেন 100 টাকা যদি বেনিফিট হয়, তাকে আপনি কি 50 টাকা দিবেন, আপনি 50 টাকা নেবেন, নাকি আপনি 60 টাকা চান, 70 টাকা চান, অনেকের মতো 80 টাকাও চায়। আমাদের দেশের অনেকে বলে যে আমরা 80% নেব। আপনি কি 1 টাকাও ধরেছেন ওখানে? আমি কি ধরেছি না এই যে ধরেছি আমি তো দেখেন, সেটা আপনাকে 1 বলবো টাকাও না। কি এই যে বলবেন না, কারণ হলো উনি কোনো ধরেন নাই তো। না, না, আমি তো আপনাকে ক্ল্যারিটি আনছি। আমি আপনাকে আচ্ছা, বলি। আমি আপনাকে বলি, আচ্ছা, আপনি বলেছেন যে আমরা ডেফিনেটলি আমি উইল হ্যাভ সাম আপনাকে ওই যে দেখছেন উনি যে Well, definitely পরিষ্কার we'll হচ্ছে have না, some কারণ share. হলো উনি ওখানে ধরেননি। আমি আপনাকে উত্তর দিই। পোর্ট এখন যেই কন্ডিশনে আছে,
চিটাগং পোর্ট ইভেন আপনাদের রিপোর্টে এবং অন্যান্য রিপোর্টে পরিষ্কারভাবে বলা আছে এই মুহূর্তে এক্সট্রা কার্গো হ্যান্ডেল করার মতো সিচুয়েশন নাই। আমার দেশের এক্সপোর্ট বাড়ছে, আমার দেশের ইম্পোর্ট বাড়ছে, ওইটাই আমার চিটাগং পোর্টকে যথেষ্ট ব্যবস্থায় রেখেছে। যদি সামান্যতম যদি চিটাগং পোর্টের কিছু থেকে থাকে সুযোগ, আমার ধারণা, আমার প্রাধিকার হলো যে আমি ভুটান এবং নেপালের সাথে এই ব্যবসাতে এটা কাজে লাগাবো। কারণ হলো নেপাল এবং ভুটানে যদি আমি ব্যবসা নিতে পারি তাহলে নেপাল আর ভুটানের বাজারে আমার পণ্য যাবে। আর শুধুমাত্র ভারতীয় পণ্য যদি আমি নেই, এটা নিতান্তই ওই 7টি রাজ্যে যাবে, যেটার উপরন্তু হয়তো আমার মাল বিক্রি করার সম্ভাবনা কিছুটা সংকুচিত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, কারণ প্রতিস্থাপন হবে। এটা 1 নম্বর। 2 নম্বর, আপনি ওই চিটাগং পোর্টে নামানোর পরে চিটাগংকে আধুনিকায়ন ইত্যাদির জন্য আপনার বিনিয়োগ দরকার আছে। এটা আমাদের ট্রেড ফ্যাসিলিটেশন ইত্যাদির জন্য এটা দরকার করবে, সেটার জন্য বাড়তি অর্থ লাগবে। তৃতীয়ত, আপনি তো বলছেন এটা নামার পরে কোথায় যাবে? হেলিকপ্টার দিয়ে তো যাবে না, রাস্তার উপর দিয়ে যাবে। ঢাকা চিটাগং রোড নিয়ে আলোচনা আমরা যত কম করি এই ঈদের মাথায় তত ভালো। কি পরিস্থিতি আমরা তো জানি ঢাকা চিটাগং রোডে। এটা 4 লেন তো কি, এটা 6 লেন 8 লেন যদি করেন তাহলে এই ধরনের একটি অবকাঠামোগত উন্নতির মাধ্যমে, আমি এই সবগুলো কিন্তু বলছি ট্রানজিটের বিরোধিতা করার জন্য না, ট্রানজিটের প্রয়োজনে কি দরকার সেটার কথা আমি বলছি। আপনার নিতান্ত এই যোগাযোগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আপনার আখাউড়া এবং আগরতলার সাথে যোগাযোগ। গত 1.5 বছরে আপনি ওখানে একটা ইটও লাগাতে পারতেছেন না, তাই না? ওখানে ভারতের গ্র্যান্টের টাকা দেওয়া হয়েছিল, যদিও 85% এটা শর্তযুক্ত, ওই টাকাও ব্যবহার করতে পারেননি। তার মানে এই রাস্তা কবে হবে এবং সেটা হওয়ার পরে তারপরে আপনি শুধুমাত্র কার্যকরভাবে এটাকে ব্যবহার করার এটা মতো ঠিক একটা কথা পরিস্থিতি। বলেছেন আপনি। এটা ঠিক কথা বলেছেন। এটা ব্যবহার তো যেই জিনিস আপনি এখন পর্যন্ত এবং নূতন পক্ষে কালকে থেকে আপনি কাজ শুরু করলেও আগামী 4 থেকে 5 বছরের ভিতরে আপনি এখান থেকে অতটা লাগবে না। আপনি একটা ঠিক কথা আমি বলেছেন যে আমাদের এটার জন্য 2 সপ্তাহ আগে পর্যন্ত এটা মনে করতাম না, এটার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তাঘাটের এই অবস্থা হঠাৎ করে এইরকম পরিস্থিতিতে না চলে যেত। এখন আমি একটু রাস্তাঘাটের ব্যাপারে বলতে একটু আশঙ্কা করি। আপনি যদি খবরের কাগজের সঙ্গে আপনি যদি না, আমি খবরের কাগজের সাথে করি না। আমার বাড়ি খবরের কাগজে 10 কিলোমিটার যেতে এখন আমার 2 ঘন্টা সময় লাগে। আমি ট্রু, কিন্তু আজকের এই ঘটনা নিয়ে শুনেন, আর 2 ঘন্টার জায়গায় এখন ওটা 8 ঘন্টা লাগে। আপনি আজকের এই ঘটনাটাকে আপনি স্ট্যাটিক ধরে নিয়ে যদি বলেন যে আগামী 5 বছর পরেও 4 বছর পরেও একই অবস্থা থাকবে, তাহলে তো আপনি আগাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে 3 বছর পরে উন্নতি হবে। আমরা যেটা এখানে পরিকল্পনার ভিতরে নিয়েছি, আপনি ঠিক বলেছেন যে আমরা এটা মিনিমাম 4 লেনের ন্যাশনাল হাইওয়ে থাকবে এবং আপনার ডুয়াল রেল লাইন থাকবে, বোথ মিটার গেজ এবং ডুয়াল গেজ, ব্রড গেজ। এইটা ধরে এইটার যে এক্সপেন্ডিচার হবে সেই এক্সপেন্ডিচারটা আমরা এই আমাদের ট্রানজিটের জন্য, আপনি ঠিকই বলেছেন, ট্রানজিটের জন্য আমাদের যে লজিস্টিক্স এবং ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্ট লাগবে সেটা আমরা পূর্ণভাবেই ধরে ওয়ান্স দিস ইজ ইন প্লেস, আই এগ্রি উইথ ইউ, ওয়ান্স দিস ইজ ইন প্লেস তাহলে পারেই ট্রানজিট সম্ভব। আদারওয়াইজ তো ট্রানজিট সম্ভব। আপনি আমাকে বলেন ঘোরার আগে কেন গাড়ি জুটছেন? আপনার এখন অবকাঠামো করতে 4 বছর লাগবে, আমি সেটার অর্থায়ন কিভাবে হবে জানি না। আর 4 লেন দাম নির্ধারণ না, আমি দাম কিন্তু নির্ধারণ করছি না। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা পরিষ্কারভাবে আপনার বোঝা দরকার। দাম নির্ধারণ কিন্তু এখানে হবে না। আপনি জানেন দেবপ্রিয় বাবু যে ট্রানজিটের যে ফিসগুলো হয়, দিজ আর মোস্টলি ভেরিয়েবল, মোস্টলি এভরিওয়ার ইন দি ওয়ার্ল্ড ইট ইজ ভেরিয়েবল। আপনি ইউরোপিয়ান ইউনিয়নে যদি যান দেখবেন প্রত্যেক বছর পার্লামেন্টে ওদের এক একটা করে ডাইরেক্টিভ বাড়াতেছে, এক একটা করে সিস্টেম বাড়াতেছে, একবার এক একটা করে রেট বাড়াতেছে। সুইজারল্যান্ডে যদি যান দেখবেন আপনি সুইসরা প্রত্যেক বছর একটা করে ফর্মুলা প্রত্যেকটার আমি জবাব আচ্ছা, তো আপনার এটা একটা ভেরিয়েবল আইটেম। এটা আপনার আজকে 4 লেন আছে, কালকে 4 লেনের সুবিধা নাও হতে পারে, কালকে এটা 6 লেনে যেতে হতে পারে। আজকে আপনার এমিশন বিকেলের যে এমিশন ক্লাস আছে কালকে সে বিকেলে বলছিলাম যে আপনারা কি এখন 4 লেন যথেষ্ট মনে করছেন? আমি মনে করছি আগরতলা আখাউড়ার জন্য আপনি শুরু করার জন্য 4 লেন যথেষ্ট উপযোগী বলে আমরা মনে করি। যে পরিমাণ ট্রানজিট কার্গো মুভমেন্টের ট্রাক মুভমেন্টের যে ভলিউম আছে তাতে 4 লেন জাতীয় পরিবহন ব্যবস্থা না, আপনার আগরতলা আখাউড়াতে আমাদের যে পরিবহন টোটাল হবে ইন্টারকান্ট্রি ট্রেড প্লাস আপনার যে ট্রানজিট ট্রেড, এটাকে যোগ করে নিয়েই আমরা যে প্রতিদিন তাহলে কতটি ট্রাক ওখান দিয়ে যাবে সেটার একটা হিসাব আমরা করেছি। আপনি একদম কিছু করিনি, এটা কিন্তু ঠিক না। না, আপনারা করেছেন দেখি তো বিতর্ক করতে পারছি। আচ্ছা, এটা করেছি আমরা, করার পরে যে ইনভেস্টমেন্টটা লাগবে সেটা আমরা একটা হিসেব করেছি। ইয়েস, সময়ের বিবর্তনে আপনি যেটা বলছেন, কালকে ইলেকট্রিক ট্রেন হয়ে যেতে পারে, তো সুতরাং আপনার সমস্যা আরো সমাধান হয়ে যেতে পারে। আমার সমাধান হচ্ছে না, কালকে বলতে আমি কালকে বলছি মানে টুমরো কামিং ইনকামিং ডেজ, এত কিছু যদির উপরে আপনি বললেন, এত কিছু যদির উপরে দাঁড়িয়ে
টন প্রতি মাইল প্রতি কত টাকা নির্ধারণ আপনি কেন এত আগে করতে চাচ্ছেন যখন আপনার এত কিছু এখনো অনির্দিষ্ট রয়ে গেছে? এখন তো কেউ এটা নিয়ে আগাচ্ছে না। আপনার রিপোর্টের ভিতরে এটা আপনাদের সাব কমিটির রিপোর্টের ভিতরে আছে। How do you know? আমি পত্রিকায় পত্রপত্রিকার রিপোর্ট। তাহলে আপনি পত্রপত্রিকার রিপোর্ট ঠিক না বলছেন। আমি পত্রপত্রিকার রিপোর্ট আমি মোটেও আমি অ্যাকসেপ্ট করছি অরিজিনাল না। ফটোকপি বের করব আপনি অরিজিনাল ফটোকপি কিসের ফটোকপি? দ্যাট মাস্ট বি আনসাইন্ড। দেখুন এখন আমি That must be unsigned. মুজিব সাহেব আমি আপনাকে একটা কথা বলি। দেখুন সরকারের ভিতরে যে আলোচনা হচ্ছে, যেটুকু আলোচনা হচ্ছে, যেটুকু সিদ্ধান্ত হচ্ছে, সেইটুকুতে স্বচ্ছতা দিতে কত অসুবিধা বোধ করছে। না, এটা ঠিক কথা নয়। স্বচ্ছতা দিতে অসুবিধা বোধ শোনেন, এটা করছে ঠিক কথা কারণ নয়। হলো এমন সমস্ত সংখ্যা হয়তো পরিসংখ্যান আছে যেটা আমাদের বিব্রত করতে পারে এবং আমাদের মতো লোক প্রশ্ন তুললে পরে সঠিক জবাব আসা অসুবিধা হতে পারে। আমি এখানে সম্পূর্ণভাবে স্বচ্ছতার আমি অভাবের আপনাকে প্রশ্ন টোটাল এখানে তুলবো। পার্সপেক্টিভটা দিই। আমি আপনাকে প্রক্রিয়ার কথা বলি। আপনি দেবপ্রিয় বাবু, আমাকে 2 আপনি মিনিট সময় না, দেন। আপনি আমার কথাটা শুনে নেন, আপনি সুবিধা হবে। সেটা হলো আমি আপনাকে বলি, এখানে আপনি কি এক্সারসাইজ করছেন আপনার বাড়ির জন্য, আপনার বাড়ির কি প্ল্যান করতেছেন, কি রান্না করবেন না বান্না করবেন, বা আপনার ভবিষ্যৎ প্রস্তুতির জন্য আপনি কি কি পড়াশোনা করবেন, কি কি তথ্য আপনার থাকা দরকার, কি কি জানা দরকার, হোয়াট উড বি দি প্রসিডিউর অফ ক্যালকুলেশন, হাউ ডু ইউ প্রসিড টু এ ফিগার, হ্যাঁ, দ্যাট ইজ অল টুগেদার এ ডিফারেন্ট ইস্যু। আমরা যেটা মনে করি, আমরা যেটা খুব স্পেসিফিক্যালি মনে করি, আপনি সেটা এখন হলো আমরা বলতে কি বলছেন, সরকার না কমিটি? আমাদের কমিটির কথা আচ্ছা, বলছি। ঠিক আছে, আমরা যেটা কমিটির মধ্যে কমিটিতে রাখেন, আমরা হ্যাঁ। যেটা কমিটিতে যেটা পরিষ্কারভাবে মনে করি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সেটা হলো যে আপনার এই ট্রানজিটের জন্য আমরা একটা পলিটিক্যাল সিদ্ধান্ত পেয়েছি, বাট দ্যাট ইজ নট এনাফ ফর এ ট্রানজিট অপারেশন, বা দ্যাট ইজ নট এনাফ ফর এ ট্রানজিট। এবং সেই সিদ্ধান্ত পেয়েছেন যে আচ্ছা। ভাগবাটোয়ারাতে যাওয়া যাবে না, শুধু না, আমরা ভাড়া তুলবো। সিদ্ধান্ত ওটা পাইনি, আপনি আবার একটু যোগ করছেন। তো ওটা যোগ না করে আমরা যেটা গত 2010-এ আমরা যে সিদ্ধান্তটা 2 প্রধানমন্ত্রী দিয়েছেন, আমরা সেখান থেকে আমাদের উচিত ছিল কি? আমাদের উচিত ছিল ইমিডিয়েটলি 2 দেশের বা 3 দেশের বা 4 দেশের, আমরা যেটা 4 দেশের কথা বলছি, নেপাল, ভুটান, বাংলাদেশ, উপ-আঞ্চলিক ইন্ডিয়া, কাঠামোতে একটা যাওয়া। উপ-আঞ্চলিক কাঠামো অব দি এক্সপার্ট ওয়ার্কিং গ্রুপ করা, যেটা আমরা করিনি। যেটা আমরা না করে আমি মনে করি যে ওইখানেই আমাদের একটা ল্যাকিং রয়ে গেছে। সেকেন্ডলি, আমি যেটা মনে করি যে আপনার ট্রানজিট অপারেশনে চলতে গেলে আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড এক্সপিরিয়েন্সের দিকে যান, তাহলে একটা ব্রড একটা ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট প্রথম করতে হবে এবং আপনাকে একটা ইনস্টিটিউশনাল শেপ দিতে হবে। এটার ইনস্টিটিউশনাল শেপ দিতে হবে এবং ইনস্টিটিউশনাল শেপ দেওয়ার পরেই আপনি যে খবরের কাগজে বললেন যে ওই যে শব্দ বেরিয়েছে, সংখ্যা বেরিয়েছে, সেই সংখ্যাগুলো আসবে অনেক পরে। তাহলে আপনার কথা সেই হলো না। সংখ্যাগুলো আসবে অনেক পরে। আপনার এই কথাগুলোর প্রেক্ষিতে আমি বুঝছেন? বলছি, যদি তো আমরা- এইগুলি হয় এবং আপনার সাথে একমত যে আমি যেটুকু কূটনীতি বুঝি সেটুকুতে বলছি, প্রথমে যখন রাজনৈতিক সিদ্ধান্ত হয়, একটা ঐক্যমত হয়, তারপরে এটা একটা কাঠামোগত চুক্তি হয় যেটার ভিতরে বিভিন্ন ধরনের নির্দেশনা থাকে যে এটার আয়তন কি হবে, কি পদ্ধতিতে হবে, কোথায় কত টাকা হবে ইত্যাদি। তারপরে যেটা হয় সেটার পরে আপনার অনেক সময় প্রোটোকল তৈরি হয় যেটার ভিত্তিতে নির্দিষ্ট আপনি কোন ধরনের যানবাহনের কথা বলছেন, কিছু পানির উপরে, right. কিছু রাস্তার উপরে, কিছু Right. রেলের উপরে। তারপরে হয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যেটার ভিত্তিতে এটার ভিতরে কোন জায়গায় I কালেকশন agree. হবে, কোন I জায়গায় agree. হবে। দরখাস্তের তো shape কিরকম exactly. হবে, তো আপনি কি লক্ষ্য শব্দ করে দেখেন, লিখবেন আপনি। লক্ষ্য করে দেখেন আমাদের সরকার কি করেছে। আমাদের সরকার ওই রাজনৈতিক সিদ্ধান্ত থেকে দ্রুত চলে গেছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে, কোথায় যাবে কি, কোথায় যাবে না, কোনখানে কালেকশন হবে। আমি বলি আপনি একটু কোথায় শুনুন। গেছে? আমি তো দেখিনি। ও এইটি তো সমস্যা, কেউ কিছু দেখেনি। এইটি তো আমি স্বচ্ছতার অভাবের কথা বলছি। আপনি চলে গেছেন ওখানে এবং তার ফলে এর মধ্যেখানে কাঠামোগতগুলো বাদ রয়ে গেছে। স্বচ্ছতার অভাব কোথায়? আপনি বলছেন আমার আপনি স্বচ্ছতার কথা বলছেন, এর সঙ্গে কি সদিচ্ছার অভাব আছে কিনা বলবো? তাড়াহুড়ো আছে কিন্তু সদিচ্ছার অভাব না, আছে, গোপনীয়তা সদিচ্ছার আছে। তাড়াহুড়োর কথা তো আমি বলেছি যে এত কিছু যখন বাকি, তাড়াহুড়োটা কি? হোয়াট ইজ দ্য হারি? এটা হ্রাস কেন? এরকম তাড়াহুড়োর কি? যে জিনিস আমরা প্রস্তুত, উনি বলছেন আমার বিশেষজ্ঞ আপনি নাই। তাড়াহুড়া কোথায় পেলেন? 1 বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে, 1 বছর আরে, 1.5 বছর, আপনি তো একটু 1.5 আগে- বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে। একটু আগে আপনি বলেছেন আমাদের যথেষ্ট বিশেষজ্ঞ নাই, আমাদের কাঠামো তৈরি হয় নাই, আমাদের বিশেষজ্ঞ কমিটি উপ-আঞ্চলিক কাঠামো হয় নাই, তার ভিতরে আমরা এটা এগোচ্ছি, শিখতে শিখতে এগোচ্ছি। আর চিন্তা করে দেখেন, আপনি তো একটা রাজনৈতিক ক্ষমতার অভারসাম্যের ভিতরে কাজ করছেন। আপনি এটা এমন একটা দেশের সাথে কাজ করছেন যে দেশের আমলাতন্ত্র অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি নৈর্ব্যক্তিকভাবে অভিজ্ঞ, আমাদের চেয়ে অনেক বেশি তাদের কাজকর্ম করার এবং তাদের বিশেষজ্ঞ আছে, তারা জাতীয়ভাবে সম্পৃক্ত এবং তারা দল কোষাশই করতে পারে নির্দয়ভাবে। এবং সেইখানে আপনি আমাদের প্রস্তুতি যখন চলছে তখন এটাকে দ্রুত করার জন্য
শর্টকাট খোঁজার চেষ্টা করছেন। স্বচ্ছতার অভাবের কথা সদিচ্ছা আমি প্রমাণ করতে পারবো না, আমি স্বচ্ছতার অভাবের কোন জায়গাতে নিয়ে যাব। এই পুরো প্রক্রিয়াটা কি হচ্ছে আপনি শর্টকাট কোনটা বলছেন আসলে আমি বুঝতে পারছি না। আপনি শর্টকাট কোনটাকে বলছেন? বলতেছি যে এই অবকাঠামোর বিষয় যখন নিশ্চিত হয় নাই, অবকাঠামোর অর্থায়ন যখন নিশ্চিত হয় না, অবকাঠামো প্রস্তুতি যখন এখনো আমার কোনো প্রকল্প দাঁড়ালো না। 19টি ভারতের অর্থায়নে প্রকল্প হওয়ার করা ছিল, একটাও তো মাটির থেকে ওঠে নাই, ওই বাস ট্রাক কেনা ছাড়া এবং রেলওয়ে ক্যারেজ কেনা ছাড়া। একটা যেখানে সবচেয়ে বড় জায়গা ছিল আখাউড়া আগরতলা করতে পারি নাই, যেখানে মংলার সাথে আমার খুলনার যোগাযোগ নাই সেটা করতে পারি নাই, যেখানে আমার বঙ্গবন্ধু ব্রিজের উপর দিয়ে কোনো ট্রাক ভারী যেতে পারে না, একটা ট্রেনের বেশি চলতে পারে না, সেটারও আমরা কোনো সমাধান করি নাই। আমার একটা পদ্মা ব্রিজ হয় না, দ্বিতীয় পদ্মা ব্রিজের কথা বলতে হচ্ছে, দ্বিতীয় ভৈরব ব্রিজের কথা বলতে হচ্ছে। আমার ঢাকা টাঙ্গাইলের উপর দিয়ে আসবে রাস্তা, এটার কোনো ব্যবস্থা নেই। এর ভিতরে কেমন করে ফিজ নির্ধারণ করার জন্য কেউ আপনি কিন্তু ইউ গট এভরিথিং রং। আমি বলি আপনাকে, এই ফিজ নির্ধারণ কিন্তু নট ফর দ্যাট। ইকোনমিক ভায়াবিলিটি, এই যে প্রজেক্টগুলো আপনি করবেন, এই প্রজেক্টগুলোতে আপনি কি ধরনের প্রবাবল ফিজ হলে এটা ইকোনমিক্যালি ভায়াবল হবে, আমি সেটাই তো বলছি। যে সেইটাকে নির্ধারণ করার জন্য কিন্তু এই যে অঙ্কগুলো, এই আপনি এখন বলতে চাচ্ছেন এটা দর কষাকষির জন্য তৈরি হয় না, দর কষাকষির অঙ্ক নয়, ঘরের কাজ, এটা হচ্ছে ঘরের কাজ। আপনি ইকোনমিক ভায়াবল হবে কিনা, আপনি যে ইনফ্রাস্ট্রাকচারগুলো করতে যাবেন। খুবই একটি কৌশলগত বক্তব্য আসলো, যে সেটা হলো এখন উনি ব্যাকট্র্যাক করলেন যে এটা আসলে করিনি। আমি একবার আমাদের অনেক বড় বড় রাজনৈতিক উপদেষ্টারা বলেছেন এটা ফিজের কথা। সেই রাস্তা কত টোল হলে এই রাস্তা ভায়াবল হবে? আপনি খুব ভালো জানেন কে কি বলেছে। আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রণালয় থেকে উপদেষ্টারা কি বক্তব্য দিচ্ছে, তারা কি বলেছেন, এটা আপনিও জানেন, আমিও জানি, দেশবাসীও পড়েছে। ফিজ সংক্রান্ত বিষয় এইটা হলো সবচেয়ে আলোচিত বিষয়। আর এখন আপনি আমাকে বলছেন এটা কোনো বিষয়ই না এবং এটার ভিতরেই নেই, এটা তো একটা নতুন বক্তব্য। আমি এটা ছেড়ে দিলাম, আমি স্বচ্ছতার বিষয়ে আসি। দেখুন, এখন যেই প্রক্রিয়াতে তৈরি হচ্ছে সেই প্রক্রিয়াটা তো উনি বারবার সরকার বলছেন, মাঝে মধ্যে কোর কমিটি বলছেন। আমি বলি আপনাকে, সরকার এটার ভিতরে সম্পৃক্ত পুরোপুরি না। আমি আপনাকে বলছি কেন না। এখন যে প্রক্রিয়াতে হচ্ছে, এই প্রক্রিয়া নিতান্তই আমলা নির্ভর একটা প্রক্রিয়ার ভিতরে হচ্ছে। এই আমলা নির্ভর হচ্ছে কিভাবে? সরকারি আমলা এবং বেসরকারি আমলা। আমরা তো বেসরকারি আমলা আর ওনারা সরকারি আমলা, এইরকম লোকজনের ভিতরে হচ্ছে। আপনি আমাকে বলেন, এইরকম একটা জিনিস হবে বাংলাদেশের জন্য, প্রজন্মান্তরে এটার অভিঘাত থেকে যাবে, এটা শুধু এই সরকার না, ধারাবাহিকভাবে। এই আলোচনাটা আপনি যদি দেখুন, অন্তত অর্ধেক ডজন সংসদীয় স্থায়ী কমিটির এটার সাথে সম্পৃক্ত, এটার সাথে আমাদের বাণিজ্য যুক্ত, অর্থ মন্ত্রণালয় যুক্ত, এটার সাথে আমাদের স্বরাষ্ট্র যুক্ত, পররাষ্ট্র যুক্ত, যোগাযোগ যুক্ত, সবগুলো পানি যোগাযোগ সবই এটার মধ্যে। কোনো একটা সংসদীয় স্থায়ী কমিটিতে এটা নিয়ে কোনোদিন আলোচনা হয়েছে? সংসদীয় কমিটি ছেড়ে দিলাম, কোনোদিন সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে? এটা নীতি নির্ধারণী কোনো বক্তব্য এটার ভিতরে হয়েছে? কোনো সংসদ কোনো সময় প্রশ্ন তুলে এই জিনিসটাকে জনগুরুত্ব সম্পন্ন মনে করে আলোচনা করেছেন? আমার বিদেশি দলের দরকার নেই, আমার তো সংসদে আমাদের তো আরও অনেক সংসদ সদস্য আছে, আমি এটাও ছেড়ে দিলাম। কোনো দিন ক্যাবিনেটে এটা এজেন্ডা হয়ে আলোচনা হয়েছে? এত বড় জিনিস একটা হতে যাচ্ছে, আপনি আমাকে বলেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা এখানে আসবে, কিভাবে এটা আসবে আপনি বলেন। আমি ছেড়ে দিলাম সংসদ, এটার এত বড় জায়গা, এটা হলো প্রাইভেট সেক্টর, এটা হলো সবচেয়ে বড় ব্যক্তি খাতে যারা করেন। আপনি বলেন কবে এই সমস্ত বিষয়াদি নিয়ে আমদানিকারকদের সাথে বসে আলোচনাটা হচ্ছে, যেটা আমরা জানতে পারছি? অথবা কোনোদিন যারা ট্রাক মালিক, যারা ট্রাক নিয়ে চলাচল করবে, তাদের সাথে এটা হয়ে আর আমি তো বারবার বলছি যে এটা এমন একটা বিষয় যেখানে যদি জাতীয় ঐক্যমত, জাতীয় সম্পৃক্তি পরিষ্কার না হয়, এইটার ভিতরে যদি আমরা সর্বাঙ্গীনভাবে সরকারকে সমর্থন দিতে না পারি, তাহলে সরকারও এটা আমাদের সর্বোচ্চ দর কষাকষি করতে পারবে না। আপনার কি মনে হয় যে বাংলাদেশের আমাদের এই ব্যাপারে জাতীয় ঐক্যমত না হওয়ার কোনো কারণ আছে? এবং যদি আমরা আপনি আমাকে বলেন যে এই বিষয়ে দেশের ভবিষ্যতের অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক ইন্টিগ্রেশন, মার্কেট এক্সপানশন, এক্সপানশন, দেশে বসবাস করেন, আপনি কি জানেন না দেশের ভিতরে ঐক্যমত কোন বিষয় আছে কি নাই? যারা করবে তারা নিতান্তই পলিটিক্যাল কারণে করতে পারে, অর্থনৈতিক কোনো কারণে কি করার কারণ আছে? উনি সুন্দর উত্তর দিয়েছেন, আর তো কিছু বলার নাই। আই রেস্ট মাই কেস। আপনি এই মুহূর্তে অর্থনীতি বন্ধ করে আপনি রাজনৈতিক যুক্তি তুলেছেন, আমার আর কোনো বক্তব্য নাই, আর কোনো বক্তব্য নাই। তার মানে হলো, তাহলে দেখুন, আমি আপনাকে বলেছিলাম, এটা আমি আপনাকে বলেছিলাম যে এই একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এসেছিল, একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে বাংলাদেশ
তার যে ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে, আঞ্চলিক সহযোগিতা ব্যবহার করে, অবকাঠামোগত সম্পৃক্তিকে ব্যবহার করে বাংলাদেশ তার উন্নয়ন প্রবৃদ্ধিকে বাড়াবে। এবং উনি ওই যে বললেন না, বিভিন্ন ধরনের সংযুক্তির মাধ্যমে এই সেবা বাড়বে, ওই পরিবহন বাড়বে, ওগুলো তো আমি বিশ্বাস করি, আমি তো ওগুলো বিশ্বাস করি এটা হবে। কিন্তু যদি আমরা ঠিকমতো আমাদের খেলা না খেলতে পারি তাহলে এটা খুবই অসুবিধার উপর। আপনার বারবার মনে রাখতে হবে, উনি যে বলেছেন রাজনীতি, তাহলে উনি এখন অর্থনীতি ছেড়ে দিয়ে বললেন তাহলে এটা রাজনৈতিকভাবে হচ্ছে। যদি এটা রাজনৈতিকভাবে হয় আমি সেই আলোচনাও করতে রাজি আছি। আপনি বলেন রাজনীতি অর্থনীতি মিলিয়ে আলোচনা করা মিলেছি। যেতে পারে। এখন আপনি বলেন বাংলাদেশে যদি এই ব্যবস্থার থেকে দৃশ্যমানভাবে আমাদের যদি অর্থনৈতিক লাভবান না হয়, তাহলে আপনি বলেন এটা রাজনৈতিকভাবে টেকসই হবে কি? শোনেন, এটা দেবপ্রভু রাজনৈতিকভাবে টেকসই স্যার, হবে আমি না। আপনাকে বলি, মানুষকে বুঝতে আমি হবে যে আপনা- এটা থেকে আমাদের লাভ হচ্ছে। শোনেন, যদি না হয় তাহলে মানুষ এটার সাথে দেবপ্রভু বাবু, থাকবে না। আপনি 100% রাইট। যদি ট্রানজিট থেকে বাংলাদেশের দৃশ্যমানভাবে যদি অর্থনৈতিক লাভবান বাংলাদেশ না হয়, তাহলে বাংলাদেশ হ্যাজ নো রিজন টু গো ফর দ্যাট। ঠিক সেই এক্সারসাইজটাই করা হচ্ছে যে আমরা অর্থনৈতিকভাবে কতটুকু লাভবান আপনি হতে এখন আবার পারি রাজনীতির বা আলোচনা পারি না। থেকে আবার না, অর্থনীতিতে চলে আপনি গেছেন। এটা তো এই জিনিসটা তো আপনি যেটা বলছেন যে আমি মনে করি ট্রানজিটটা সকল রাজনৈতিক দল নির্বিশেষে দেশ শুড সে ইয়েস, বাট কিভাবে ইয়েস সেটার এক্সামিনেশনে সেইটার আপনার কথায় গিয়ে আপনি ডিবেট করতে পারেন, কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ কিন্তু পলিসি, যেটি উনি বলছেন যে আমি তো এটা গোপনীয়তার matter of কথা policy যে as a matter of policy, ক্যাবিনেটে আচ্ছা, আলোচনা এখন হচ্ছে না, আমি সংসদে আমি আলোচনা আপনাকে হচ্ছে সেটাই না। বলছি যে দৃশ্যমানভাবে যদি বাংলাদেশের পক্ষে লাভজনক না হয়, তাহলে বাংলাদেশ কেন এটাতে যাবে? আমি সেই জায়গাতেই আসছি না আপনাকে, না মুজিব যে সাহেব, দৃশ্যমানভাবে যদি লাভজনক হয় সেটাতেও জন্য বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠী, মানে গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী যারা এটার সাথে সম্পর্কিত, তাকে সম্পর্কিত করা দরকার। বিশেষ করে জনপ্রতিনিধিরা তো এর ভিতরে কোথাও নাই। আই ডু নট ডিসএগ্রি উইথ ইউ। আমি যতটুকু জানি, আমি একজন ধরেন সরকারি কর্মকর্তা হিসেবে আমি অন্তত 3-4টা সেমিনারে উপস্থিত ছিলাম। আপনি ছিলেন না, আপনার প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব সেখানে ছিল। আমি জানি পিআরআই একটা করেছে, আমি জানি আপনার ইকোনমিক রিপোর্টার্স ইউনিটি এলারা করেছে, এখন তারপরে এগুলো আমি সবগুলো এখন বলেছি private think সাংবাদিকরা tank এর উপর করেছে, চেপে গেছে। প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্ক সরকার এলারা কিছু করেছে। করে নাই। না, সরকারের তো হোমওয়ার্ক শেষ করে না সরকার আসবে। আপনি চুক্তি করে সরকারকে তো ফেলছেন একটা আগামী সপ্তাহে। একটা ডেফিনিট উত্তর দিতে হবে, যে আপনি যেমন প্রশ্ন করলেন এখন যে আমার কি লাভ হবে, কত টাকা লাভ হবে, আপনি কি ওই ইস্যু আনছেন কিনা, আপনি কি ওই ইস্যু ধরছেন কিনা, এবং ওই ইস্যুতে আপনি জবাব দিলেন না, তো আমি তো আপনাকে বললাম। আমি তো আপনাকে জবাব দিলাম যে দৃশ্যমান লাভ হবে, না, দৃশ্যমান আপনি অর্থনৈতিক সংখ্যা লাভ বললেন হবে। না, আমি আপনাকে বলি। শোনেন, আমি আপনাকে বলি, আমি আপনি আপনাকে কি আরেকটু করেছেন? বলি, হ্যাঁ। আরেকটু শেষ করে নিন। আমার আপনি হাতে খুব দেখেন বেশি সময়ও বাংলাদেশের নেই। জিওগ্রাফির দিকে যদি আপনি তাকান, যে আপনি দেখেন, আপনি শুধু আজকে ইন্ডিয়ার কথা, আপনি নর্থ ইস্ট একটাও ইন্ডিয়ার সংখ্যা কথা, বলেননি আপনি কিন্তু। মিয়ানমার, আমি সংখ্যা চায়নার নিয়ে কথা প্রস্তুত চিন্তা ছিলাম। করেন না কেন? যদি বাংলাদেশের চিটাং পোর্টকে আপনি কনজেশন, চিটাং কুড বি এ হাব আপনি অফ এটা দ্য আমাকে হোল কেন- সাবকন্টিনেন্ট। এই কথা আমি 20 বছর আগে বলে সেমিনার করে বুঝে আসছি তো মানুষকে, তাহলে- আপনি আমাকে বুঝায়েন না এটা। তাহলে- কারণ আমি 20 বছর ধরে এইটাই বুঝাইছি সবাইকে। তাহলে তো ভালো কথা। এখন কথা হলো তাহলে আমরা এটাকে- একমত হয়ে গেলাম। আরে কিন্তু এটাকে তো বাস্তবায়ন করে ঘরে তুলতে হবে। True. ঘরে তোলার ক্ষেত্রে আপনি যে প্রক্রিয়া নিচ্ছেন সেটা কতখানি আত্মঘাতী বা প্রয়োজনের সাথে মিলছে না সেটা বলছি। আমি আপনাকে উদাহরণ দিই কি করেছেন ওনারা। খুব একেবারে দু মিনিট এখন সময় এই আপনাকে। মুহূর্তে উনি তো বলেছেন ইতিহাসভাবেই তো আমাদের দেশে তো ট্রানজিট আছে, এটা বলেন বিভিন্ন সময়। আমাদের দেশে পানি দিয়ে যেই নৌপথে ভারত থেকে পণ্য যায় সেই পণ্যের উপর কোনো ট্রানজিট ফি নাই। গত বছর এসআরওর মাধ্যমে আমাদের অর্থ মন্ত্রণালয় এনবিআর অনেক সাহস করে $10,000 টাকা করে কন্টেইনার প্রতি এবং 1,000 টাকা করে ওই যে ওনাদের মন্ত্রণালয় ইত্যাদি মিলিয়ে 1,000 টাকা প্রতি বাল্ব প্রতি একটা মূল্য নির্ধারণ করে দিল ট্রানজিট ফি। এই ট্রানজিট ফি চাপের মুখে, বিশেষ করে আমাদের উচ্চপদস্থ সরকারের উপদেষ্টাদের চাপের মুখে এই ট্রানজিট ফি তুলে নিতে বাধ্য হয়েছে আমাদের সরকারের ফাইন্যান্স মিনিস্ট্রি। আপনি চিন্তা করে দেখেন কত বড় অসম ভারসাম্য এটার ভিতরে। আমরা বাইরের সাথে কি নেগোসিয়েশন করব, নিজের সাথেই নেগোসিয়েশন করে শেষ করতে পারছি না। এবং এইটা করার ফলে আরব যদি না করতো তাও ভালো ছিল, আরব করে তুলে নেওয়ার ফলে আগামী দিনে অন্য কোনো ট্রানজিট ফি নিয়ে আলোচনা কত কষ্টকর হয়েছে। আমি শেষ কথা বলছি, আপনি দেখেন আরেকটা বলি, সেটা হলো ওনারা এই মুহূর্তে যে কোর কমিটির রিপোর্ট দিয়েছেন ওইটার যেটুকু আমি পত্রিকায় দেখেছি এবং অন্যান্য সূত্রে আমি পড়ার সুযোগ আমার কিছু হয়েছে, উনি দেননি, আমি আমার অন্য বন্ধুদের কাছ থেকেও পাইনি বাইরে থেকে। সেটাতে ওনারা বলেছেন দেখেন 7 সেন্ট করে কিলোমিটার প্রতি টন প্রতি ওনারা নেওয়ার প্রস্তাব একটা বলে বেস রেট বলে ওনারা বলছেন যে এর চেয়ে বেশি সরকার কত নিতে পারে দর কষাকষি করে নিক। হ্যাঁ, অর্থাৎ ওই যে প্রথম আমি প্রশ্ন করেছিলাম যে সুবিধার ভাগ নিতে পারবো কিনা, সুবিধার ভাগের ব্যাপারে ওনাদের কোনো রাজনৈতিক দর্শন নেই এখানে, কারণ ওনারা সিদ্ধান্ত পাননি, ওনারা এটা করতে পারেননি সেই জন্য। তারপরে কি হয়েছে দেখুন, আমাকে একটা বেস রেট দিয়েছে, ন্যূনতম একটা রেট দিয়ে বলছে কি এখন তুমি নিগোশিয়েট করো, দর কষাকষি করে এটাকে কত উপরে তুলতে পারো।
পৃথিবীতে যে এবিসিডি জানে দর কষাকষির, এবং আমি এবিসিডি কিছু শিখেছি, সেটা হলো আপনি শুরু করেন আপনার সবচেয়ে বড় ফিগারটা দিয়ে, তারপরে নেগোসিয়েশন করতে করতে নামেন। ওনারা শুরু করেছেন সবচেয়ে নিচের ফিগারটা দিয়ে। এর চেয়ে বড় মানে কৌশলগত অপসারণ আর কি হতে পারে? এবং এখন প্রতিপক্ষ করবে কি, ওইটার থেকে আরও নিচে নামাবে। এইটি হলো নিয়ম। এইটার ভিতরে কিছু সাধারণ আমার বক্তব্য হলো, ভারতের সাথে আমাদের সম্পর্কের অনেক ধরনের সমস্যা আছে। আমরা চাই যে নতুনভাবে এই সমস্যাটি সুস্থ সম্মানের ভিত্তিতে এবং উভয়েরই লাভজনকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হোক। কিন্তু ওনারা যেভাবে এই মুহূর্তে করছেন, এই জিনিসটাকে, প্রক্রিয়াটাকে নিয়ে যাচ্ছেন, মধ্যমেয়াদে আমাদের যেন ভালো করতে গিয়ে আরও বেশি নানা সমস্যার সৃষ্টি হয়। সরকারও এটাকে ডেলিভারি দিতে পারবে না, কারণ ওনারা প্রস্তুত না। জনগণও এটার সাথে সম্পৃক্ত বোধ করবে না। আমার ভয়টা হলো যে আমরা ভালো করতে গিয়ে একটা সুবিধাকে ঠিকমতো বাস্তবায়ন ঠিক তো করতেই পারবো না, উল্টো আরো ভারতের সাথে নতুন সমস্যা না সৃষ্টি করে ফেলি। দাদা, আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনি যেটাকে বললেন যে আমরা আমি শুধু দুশ্চিন্তিত, আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা এখানে যে সমস্ত ইন্টারন্যাশনাল প্র্যাকটিসেস যেভাবে এইভাবে দর কষাকষিগুলো হয়, যেভাবেই স্টেপ ওয়াইজ এগুলো আগানো হয়, সেইভাবেই ইনশাল্লাহ আমরা আগাবো। আর আপনি যে দুশ্চিন্তার কথা বললেন যে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে আপনার দুশ্চিন্তা আছে, ইয়েস, আমাদের দুশ্চিন্তা আছে। আপনি জানেন যে আপনি জানেন যে রিজিওনাল কানেক্টিভিটির জন্য ইনফ্রাস্ট্রাকচারের অর্থায়নের অভাব হবে না। তবে আমরা যদি ওয়ান্স উই আর ইন দি প্রসেস, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনি নেগোসিয়েশনের কথা যেটা বললেন, আপনি সরকারের বটম লাইন আপনি কিভাবে জানলেন আমি জানি না। আপনার বটম লাইন জানা না থাকলে শুরুই করা যায় না দাদা। সুতরাং আপনার পলিসি একরকম হতে পারে, আমাদের পলিসি হচ্ছে ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইউর বটম লাইন। ধন্যবাদ। দেন আপনি উপর থেকে শুরু করেন। দেবপ্রিয় ভট্টাচার্য এবং ডক্টর মুজিবুর রহমান, দর্শক মণ্ডলী, আমি কথা বলছিলাম বহুল আলোচিত ট্রানজিট বিষয় নিয়ে এবং ভারতকে ট্রানজিট দেয়া নিয়ে এবং না দেয়া নিয়ে। এই জায়গাটাতে সরকার এবং জনগণের উপলব্ধি সমস্যা আছে, বিভ্রান্তি রয়েছে, বাস্তবায়নের বিভ্রান্তি রয়েছে, কথা আলোচনা এসছে। এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছিলেন যে বর্তমান সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল, তো কিন্তু তার প্রস্তুতির অভাব রয়েছে, দর কষাকষির সক্ষমতার দুর্বলতার রয়েছে। লাভ ক্ষতির হিসেবটা দুজনেই করতে চেয়েছেন। ট্রানজিট দেবার বিষয়ে কোনো মতভিন্নতা নেই, কিন্তু লাভটা কী হবে বাংলাদেশে সেটি একটি বড় প্রশ্ন। এবং অর্থনৈতিকভাবে ডক্টর মুজিবুর রহমান যদিও বলছেন যে যথেষ্ট পরিমাণে নানাভাবে লাভ হবে, কিন্তু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে একেবারেই তিনি পরিষ্কার নন যে লাভটা কোথায় হবে। উপকার ভাগাভাগির কথা তিনি বলেছেন, উপকার ভাগাভাগির বিষয়টি অবশ্য ডক্টর মুজিবুর রহমান একমত নন, কিন্তু এই লাভ ক্ষতির হিসেব নিকেশ নিয়ে দুজনের মধ্যে যথেষ্ট পরিমাণে মতভিন্নতা রয়েছে। এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ যদি লাভবান না হয়, তাহলে সেটি রাজনৈতিকভাবে টেকসই হবে না, সে কথাও মোটামুটিভাবে দুজনে একমত হয়েছেন। তবে এই পুরো বিষয়টা নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। তাড়াহুড়ো দেখে সদিচ্ছা মনে হতে পারে যে সরকারের সদিচ্ছা আছে, সেই সদিচ্ছাটা কতটা ফলপ্রসূ হবে বা কার্যকর হবে সেটি একটি বড় প্রশ্ন, কারণ এক ধরনের তাড়াহুড়ো আছে এবং সেই সঙ্গে গোপনীয়তা আছে। এবং এই গোপনীয়তার নমুনা আলোচনা করতে গিয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এটি সংসদে আলোচনা হয়নি, কোনো সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলেও আমরা জানি না, এবং স্টেক হোল্ডার যারা আছেন তাদের সঙ্গে কখনো কোনো কথা হয়েছে বিস্তারিত সে কথা আমরা জানি না। তার চাইতে বড় কথা হচ্ছে সরকারের কর্তা ব্যক্তিরা এক এক দিন সকালে এক কথা বলছেন, বিকেলে এক কথা বলছেন। কোনটি শেষ পর্যন্ত টিকবে, আদৌ এই চুক্তিটি মনমোহন সিংয়ের এই সফরের সময় হবে কিনা, সেটি একটি বড় প্রশ্ন। প্রশ্ন অবশ্য আরও আছে যে সফরটি শেষ পর্যন্ত হবে কিনা। যদি আমরা চাই যে এই সফরটি হোক, কেন এই সফরের মধ্য দিয়ে কিছুটা হলো সম্পর্ক উন্নয়নে একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে, আমরা কিছু পাই বা কিছু না পাই বা কিছু হারাই, যাই হোক, কিন্তু শেষ পর্যন্ত ট্রানজিট নিয়ে যে আলোচনা যত তাড়াহুড়ো হইচই হচ্ছে, সেটি শেষ পর্যন্ত এমন কিছু হচ্ছে বলে অন্তত এই আলোচনা থেকে আমার কাছে মনে হচ্ছে না। বাকিটা আপনাদের বোঝার ব্যাপার। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।